আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসটা কোথায় পাওয়া যায়? আমরা জানি যে নিউক্লিয়াসটা পাওয়া যায় হচ্ছে কোষের ভেতর। কিসের কোষের ভেতর? জীবকোষের ভেতর। তাইলে আমরা যে বলি জীব, জীব বলে একটা কথা আছে। এই জীব বলতে আমরা কাদের বুঝি? জীব বলতে আমরা বুঝি যে যাদের জীবন আছে তাদেরকেই কি বলে? জীব বলে। এখন জীবন আছে কাদের? জীবনের ভিত্তিতে আমরা সকল জীবকে দুই ভাগে ভাগ করি। গাছের মতো যারা আছে তাদেরকে বলি আমরা উদ্ভিদ, আর মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোকে বলি হচ্ছে প্রাণী। তাইলে আমাদের যে নিউক্লিয়াস, এইটা আমাদের উদ্ভিদের যে কোষ আছে, তোমরা গতদিন চিত্র আঁকছিলা, এরকম একটা চিত্র আঁকছিলা, এরকম দিয়ে এদিক দিয়ে এরকম ছিল, এরকম ছিল। তাইলে এইটা ছিল হচ্ছে তোমাদের উদ্ভিদ কোষ, তাই না? এই উদ্ভিদ কোষের ভেতরেও তোমরা কি আঁকছিলা? একটা নিউক্লিয়াস আঁকছিলা। তাইলে উদ্ভিদ কোষের ভেতরেও কি ছিল? একটা নিউক্লিয়াস ছিল। আবার প্রাণী কোষের ভেতরেও কি ছিল? নিউক্লিয়াস ছিল। তাহলে উদ্ভিদ কোষের ভেতরে যেরকম ছিল, তোমরা আরেকটা আঁকছিলা কি? প্রাণী কোষ, তাই না? প্রাণী কোষ হচ্ছে যে এইভাবে আঁকছিল, একটা ওপরের দিকে কি ছিল? মাইক্রোভিলাই ছিল। এই কোষের ভেতরেও তোমরা কি আঁকছিলা? নিউক্লিয়াস আঁকছিলা। তাইলে এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাতেই কি পাওয়া যায়? নিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে উদ্ভিদ আর প্রাণী দুইটাকে মিলে আমরা কি বলতেছি? জীব। তার মানে আমরা বলতে পারি যে জীব কোষে নিউক্লিয়াস থাকে। এখন সেই জীব কোষটা উদ্ভিদ কোষও হইতে পারে, প্রাণী কোষও হইতে পারে। এখন নিউক্লিয়াসটা তোমরা একটু লক্ষ্য করো। নিউক্লিয়াসের মাঝখানে একটা আছে গোলাকার বস্তু, এইটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। এবং এই নিউক্লিওলাসের চারপাশ দিয়ে কি আছে? অসংখ্য পেঁচানো সুতার মতো আছে। এই সুতার মতো এগুলাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। এখন এই ক্রোমাটিন তন্তু, তন্তু মানে কি? সুতা। তাইলে যখন কোষ বিভাজন হয় না, যখন কোষ বিভাজন হয় না, তার মানে কোষ বিভাজন থেমে আছে, কোষ বিভাজন হয় না বা কোষ বিভাজন থেমে আছে, এই অবস্থায় এই নিউক্লিয়াসের ভেতরে এই সুতাগুলা থাকে, সুতার মতো থাকে। তার মানে ক্রোমাটিন তন্তু থাকে। তাহলে ক্রোমাটিন তন্তু আমরা কখন পাবো? যখন কোষ বিভাজন স্টপ হয়ে থাকবে বা পজ হয়ে থাকবে, যখন হচ্ছে না এই সময়। এখন যদি কোষ বিভাজন শুরু হয়, তার মানে কোষ বিভাজন চলতে থাকে, কোষ বিভাজন চলতেছে, এই সময়ে কি হয়? এই ক্রোমাটিন তন্তুগুলার তিনটা ঘটনা ঘটে। আমরা যখন কোষ বিভাজন অধ্যায় পড়ছি তখন এগুলো পড়ে আসছি। ক্রোমাটিন তন্তু কি হয়? সংকুচিত হয়। সংকুচিত হইলে কি হয়? এরা খাটো ও মোটা হয়, খাটো ও মোটা হয়। তাহলে সংকুচিত, খাটো ও মোটা হয়। তখন এগুলার সুতার মতো থাকে না, না থেকে কেমন হয়ে যায়? এগুলো এই সংকুচিত হয়ে খাটো ও মোটা হয়ে এরকম আকার ধারণ করে। তাইলে এটা সংকুচিত, খাটো, মোটা হয়ে কেমন হইল? এরকম আকার ধারণ করলো। তখন এগুলাকে তখন আর ক্রোমাটিন তন্তু না বলে এগুলাকে বলা হবে কি? ক্রোমোজোম। এখন এই যে ক্রোমোজোমের যে বাহু আছে, এই ক্রোমোজোমের বাহুগুলাতে বা ক্রোমাটিন তন্তুতেও কি থাকে? এখানে ডিএনএ থাকে। কি থাকে? এরকম ডিএনএ থাকে। তাইলে যেখানেই ক্রোমোজোম আছে সেখানেই আমাদের কি আছে? যেখানে ক্রোমোজোম আছে সেখানে ডিএনএ আছে। কি আছে? ডিএনএ আছে। তাইলে ক্রোমাটিন তন্তুতেও এরকম অসংখ্য ক্রোমোজোম,
এরকম অসংখ্য ক্রোমোজোম একটা আরেকটার সাথে যুক্ত হয়ে হয়ে কি তৈরি করে? ক্রোমাটিন তন্তু তৈরি করে। তাহলে এরকম অসংখ্য ক্রোমোজোম একটা আরেকটার সাথে লেগে এরকম লম্বা একটা সুতার মতো তৈরি করে, ক্রোমাটিন তন্তু তৈরি করে। তাইলে যেখানেই ক্রোমাটিন তন্তু আছে সেখানে কি আছে? ক্রোমোজোম আছে। আর যেখানেই ক্রোমোজোম আছে সেখানেই কি আছে? ডিএনএ আছে। এতটুকু তো ক্লিয়ার। এই যে ডিএনএ, এই ডিএনএই কি করে? আমাদের যত বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা পিতামাতার থেকে পেয়ে থাকি, পিতামাতা বা আমাদের বংশের পূর্বপুরুষদের থেকে পেয়ে থাকি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এদের সাথে আমাদের যে সকল বৈশিষ্ট্যগুলো মিল থাকে সেগুলোকে বলা হয় বংশগতীয় বৈশিষ্ট্য। এখন এই বংশগতীয় বৈশিষ্ট্য আমার পিতা বা মাতার দেহ থেকে আমাদের দেহে নিয়ে আসে। এই তার মানে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে হচ্ছে এই ডিএনএ। তাইলে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তুতে আছে ক্রোমোজোম, এই ক্রোমোজোমে আছে ডিএনএ, এবং ডিএনএতে আছে কি? বংশগতীয় বৈশিষ্ট্য। তাহলে এই বংশগতীয় বৈশিষ্ট্যটা কার ভেতরে আছে? নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের ভেতরে কোথায়? ক্রোমোজোমে। ঠিক আছে? তাইলে নিউক্লিয়াসের ভেতরে বংশগতীয় বৈশিষ্ট্য নিহিত থাকে। ঠিক আছে? এখন সাধারণত আমরা দেখলাম কি, যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তাইলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে নিউক্লিয়াস থাকে না কোথায়। তাইলে নিউক্লিয়াস থাকে না কোথায়? মনে রাখবা দুইটা। থাকে না, এই কথাটা দিয়ে মনে রাখবা ছিল। ছিল, মনে করো আগে ছিল এখন নাই, তাহলে স না লিখে আমরা দন্ত স লিখি। তাইলে এখানে থাকে না আমরা মনে রাখবো ছিল দিয়ে। সিতে হচ্ছে সিভ কোষ। সিতে হচ্ছে কি? সিভ কোষ বা সিভ নলও বলা হয়, এটাকে সিভ কোষও বলা হয়। তাইলে সিভ কোষ অথবা কোষের বদলে এখানে নলও লেখা থাকতে পারে, সিভ নল বা সিভ কোষ। এই জায়গাতে থাকে না হচ্ছে নিউক্লিয়াস। আর একটা লোতে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাকে আমরা সংক্ষেপে আরবিসি বলি, আরবিসি লিখলাম। তাইলে আরবিসি আর হচ্ছে সিভ কোষ, এই দুইটাতে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এখন আমাদের নিউক্লিয়াসের সুগঠিত নিউক্লিয়াসে কি কি অংশ থাকে সেগুলো আমাদের জানতে হবে। তাইলে আমরা চলে আসি নিউক্লিয়াসে কি কি অংশ থাকে। তাইলে অংশগুলো জানতে হইলে আমাদের আগে চিত্র আঁকতে পারতে হবে। অংশ জানতে হইলে আমাদের চিত্র আঁকা জানতে হবে। তাহলে চিত্র থেকেই আমাদের অংশগুলো পড়া হয়ে যাবে। আমরা একটু চিত্রটা লক্ষ্য করি, নিউক্লিয়াসের চিত্র কিভাবে আঁকবো। নিউক্লিয়াসের চিত্র আঁকার সময় আমরা একটা বৃত্তের মতো আঁকবো, কিন্তু বৃত্তের যে বর্ডারটা থাকবে সেই বর্ডারটা আমরা কন্টিনিউয়াস রাখবো না, মাঝে মাঝে ফাঁকা রাখবো। তাইলে আমরা এটা কিভাবে আঁকবো? একটা খণ্ড খণ্ড বৃত্ত আঁকবো। দেখো এতটুকু, তারপরে এতটুকু দিলাম, এতটুকু দিলাম, এই যে একটা বৃত্তের মতো করে নিলাম। একটা জিনিস মনে রাখবো, আমি কয়টা আঁকছি? দেখো 5টা আঁকছি। 5টা বৃত্ত দিলে এটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর থাকে। তোমরা সময় কম থাকলে পরীক্ষায় 3টাও দিতে পারবা, তাই বলে 2টা দিও না, 2টা দিলে বেশি কম হয়ে যায়। এরপর আমরা যে বর্ডারটা আঁকলাম, এই বর্ডারগুলা ডাবল লেয়ার করে দিব ভেতরের দিকে, এই যে। এবং মাঝখানে এই লেয়ারটা করার সময় মাঝখানে একটু এরকম চাপা রাখবো, এই যে দেখো। তাইলে এগুলা সবগুলো আমরা কি করে দিব? এরকম করে ডাবল লেয়ার করে দিব। তাহলে আমরা একটা করে অংশ আঁকার পর সেই অংশটা নিয়ে আলোচনা করে ফেলব। তাইলে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের প্রথমে আমরা কি আঁকলাম? বাইরের মেমব্রেন আঁকলাম। তাইলে এইটাকে বলা হয় পর্দা, নিউক্লিয়ার
নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার MEMBRANE, নিউক্লিয়ার মেমব্রেন। তাইলে এই যে পর্দা বা মেমব্রেনের আগে থাকবে হচ্ছে নিউক্লিয়ার, NUCLEAR, নিউক্লিয়ার। নিউক্লিয়ার মানে নিউক্লিয়াস এর, ঠিক আছে? তাইলে নিউক্লিয়ার পর্দা আঁকলাম বা নিউক্লিয়ার মেমব্রেন আঁকলাম। তাহলে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন এইটাকে আবার পর্দার বদলে আরেকটা নামেও ডাকা হয়, পর্দা বা ঝিল্লি নামেও ডাকা হয়, ঝিল্লি। তাইলে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের স্তর কয়টা দেখো তো, এই একটা স্তর, এই একটা স্তর। তাইলে নিউক্লিয়ার মেমব্রেন 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। তাইলে আমরা নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে আমরা কি কি পাচ্ছি দেখি একটু। নিউক্লিয়ার মেমব্রেন 2 স্তরী, তার মানে 2 স্তর বিশিষ্ট। এখন এইটা কিসের মাধ্যমে তৈরি হয়? এইটা তৈরি হয় লিপিড এবং প্রোটিনের মাধ্যমে। লিপিড এবং প্রোটিনের মাধ্যমে। এখন লিপিড আর প্রোটিন যখন একসাথে থাকে, লিপিড আর প্রোটিন যখন একসাথে থাকে তখন ওই দুইটাকে আলাদা করে না বলে এক নামেও বলা হয় লিপোপ্রোটিন, TEIN, লিপো, এটা ও, লিপোপ্রোটিনও বলা হয়, টি এটা ই, লিপোপ্রোটিন। তাইলে তোমাদের বলা হতে পারে বা প্রশ্নে থাকলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি কি দিয়ে গঠিত? লিপিড আর প্রোটিন এটা না থেকে যদি লিপোপ্রোটিন থাকে তাহলে লিপোপ্রোটিনও দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিসের সমন্বয়ে গঠিত? লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। এখন লক্ষ্য করো এই পর্দাটার মাঝে মাঝে কি আছে? কিছু ছিদ্র আছে। পর্দাটার মাঝে মাঝে কিছু কি আছে? ছিদ্র আছে। তাইলে এই ছিদ্রগুলাকে বলা হয়, ছিদ্রকে আমরা বলি রন্ধ্র। কি বলি? রন্ধ্র। এটাকে ইংরেজিতে বলা হয় পোর, PORE। এই পোর মানে কিন্তু গরিব না, এই পোর মানে ছিদ্র। তাইলে এই যে নিউক্লিয়াসের যে ছিদ্রগুলো আছে মেমব্রেনের মাঝখানে, এগুলাকে কি বলা হয়? তাইলে নামের আগে বসবে কি? নিউক্লিয়ার। তাইলে নিউক্লিয়ার রন্ধ্র বা ইংরেজিতে বললে নিউক্লিয়ার পোর। এখন এই ছিদ্রের কাজ কি? এই ছিদ্রের কাজ হচ্ছে, দেখো নিউক্লিয়াসের বাইরে কি থাকে বলো তো? নিউক্লিয়াসটা তো থাকে মূলত একটা কোষের মিডিলে। নিউক্লিয়াসটা থাকে কই? একটা কোষের মাঝখানে থাকে। তাইলে কোষের এদিক দিয়ে কি থাকে? সব থকথকে পদার্থ থাকে, সাইটোপ্লাজম থাকে, তাই না? এই কোষের ভেতর দিয়েও থকথকে পদার্থ থাকে, আবার নিউক্লিয়াসের ভেতরও কি থাকে? আলাদা একটা থকথকে পদার্থ থাকে। তাইলে কোষের ভেতরে যে থকথকে পদার্থ আছে, তাইলে এই ছিদ্র দিয়ে এই নিউক্লিয়াসের ভেতরে এবং বাইরে কিছু পদার্থের আদান প্রদান হয়। নিউক্লিয়াসের ভেতরে এবং বাইরে কিছু পদার্থের কি হয়? আদান প্রদান হয়, মানে চলাচল হয়। তাইলে এতটুকু গেল আমাদের নিউক্লিয়ার ঝিল্লি সম্পর্কে বা নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে। এখন আমরা চলে আসি, আমরা একটু ক্লিন করে নিই এটা যতটুকু পসিবল। একটু সময় দাও।
আচ্ছা, ওকে। এখন আমরা পড়ব হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কোনটা? নিউক্লিয়াসের ভেতরে যে থকথকে পদার্থ আছে সেইটা। আর কোষের ভেতরে যে থকথকে পদার্থ আছে সেইটার নাম কি? সেইটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাইলে আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভেতরে যে থকথকে পদার্থটা আছে এতটুকুর ভেতরে, এই পদার্থটা নিয়ে। তাহলে এই পদার্থটার নাম কি? এই পদার্থটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এই পদার্থটার নাম আমরা একটু লিখে ফেলি। NuClEOPLASM, নিউক্লিওপ্লাজম। আমরা এখন পড়ব একটু নিউক্লিওপ্লাজম সম্পর্কে। তাইলে নিউক্লিওপ্লাজম কি? যে নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন আমরা বাইরে দিয়ে আঁকলাম গোল করে, এর ভেতরে থাকে। তাহলে নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে যে জেলির মতো বস্তু বা রস থাকে সেইটাকেই বলা হয় কি? নিউক্লিওপ্লাজম বলা হয়। তাইলে এর বাংলা নামটা আমাদের জানতে হবে। তাহলে নিউক্লিওপ্লাজম বলতেছি, নিউক্লিও মানে কি? কেন্দ্রিকা, আর প্লাজম মানে রস। তাইলে এটাকে বাংলায় কেন্দ্রিকার রসও বলা হয়। ঠিক আছে? তাহলে নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম কি? কেন্দ্রিকা রস। এখন এখানে নিউক্লিওপ্লাজমে কি কি থাকে এইটা একটু আমরা দেখব। তাহলে নিউক্লিওপ্লাজমের ভেতরে দেখো, নিউক্লিওপ্লাজমে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, Na, নিউক্লিক অ্যাসিড। এরপরে থাকে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন। এর সাথে থাকে এনজাইম। তাহলে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম। এর সাথে থাকে একটা লবণ। লবণ মানে কি? লবণের ইংরেজি কি? সল্ট। তাইলে এইটা মূলত থাকে খনিজ লবণ। কি থাকে? খনিজ লবণ। তাইলে এই যে ন্যাপ দিয়ে মনে রাখবা, NaPe, এতে নিউক্লিক অ্যাসিড, পিতে প্রোটিন, ইতে এনজাইম বা উৎসেচক, আর এই ন্যাপের সাথে একটা জিনিস থাকে সেটা হচ্ছে কি? খনিজ লবণ। খনিজ লবণটা একটু আলাদা করে মনে রাখবা। তাইলে আমরা পাচ্ছি নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম বা উৎসেচক এবং খনিজ লবণ, এই কয়টা জিনিস থাকে নিউক্লিওপ্লাজমে। তাহলে নিউক্লিওপ্লাজম সম্পর্কে আমাদের পড়া শেষ। এরপরে তাহলে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা কী কী পেলাম? এর বাংলা নাম কেন্দ্রিকা রস, আর এর ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম আর হচ্ছে খনিজ লবণ। এরপরে আমরা চলে আসি, দেখো কি থাকে। এই যে আমরা থকথকে নিউক্লিওপ্লাজম আঁকলাম, এই নিউক্লিওপ্লাজমের ভেতর একটা গাঢ় কালারের বস্তু থাকে, একটা গাঢ় কালারের বস্তু থাকে। এইটাকে বলা হয় নিউক্লিওলাস। কি বলা হয়? NuClEOLUS, নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাসে আমাদের ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোমগুলো লেগে থাকে এইভাবে। এখান থেকে শুরু হয়, সারা নিউক্লিওলাসের ভেতরে এরকম সুতার মতো জটলা পেকে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। ঠিক আছে? তাইলে এই যে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তুগুলো সংযুক্ত থাকে কার সাথে? নিউক্লিওলাসের সাথে। ঠিক আছে? তাইলে এই নিউক্লিওলাসের, নিউক্লিওপ্লাজমের যেরকম একটা বাংলা নাম ছিল কেন্দ্রিকা রস, এই নিউক্লিওলাসের একটা বাংলা নাম আছে কেন্দ্রিকাণু। তার মানে কেন্দ্রিকার অণু, কেন্দ্রিকার অণু, কেন্দ্রিকা অণু। তাহলে এটাকেই সংক্ষেপে, এই কেন্দ্রিকা অণুকে আলাদা একসাথে বলা হয় হচ্ছে কেন্দ্রিকাণু, কেন্দ্রিকাণু। ঠিক আছে? তাইলে এই নিউক্লিয়াসের আকৃতি কেমন? গোলাকার। তাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা তৈরি হয় কিভাবে? এইটা তৈরি হয় আরএনএ দিয়ে। তাইলে আরএনএতে আরএনএ আর পিতে হচ্ছে প্রোটিন। আরএনএতে আরএনএ আর পিতে হচ্ছে কি? প্রোটিন। আর একটা জিনিস, তাইলে দেখো
আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। এখানে প্রোটিন আছে, গতকালের ক্লাসে আমরা পড়ছি, যেখানেই কি থাকবে প্রোটিন থাকবে, সেখানেই কি হবে, সেখানে রাইবোজোম থাকবে, রাইবোজোম থাকবে, কারণ রাইবোজোমের কাজই প্রোটিন তৈরি করা। তাহলে রাইবোজোম না থাকলে সেখানে কি তৈরি হবে না, প্রোটিন তৈরি হবে না। যেহেতু এখানে প্রোটিন আছে, তার মানে এখানে কি থাকবে, রাইবোজোম থাকবে। তাহলে রাইবোজোমটা কি হয়, এই রাইবোজোম তৈরি করে মূলত নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তাইলে রাইবোজোম তৈরি হয় কই থেকে, নিউক্লিওলাস থেকে। তার মানে রাইবোজোমকে কে তৈরি করে, রাইবোজোমকে তৈরি করে হচ্ছে নিউক্লিওলাস। এজন্য বলা হয় নিউক্লিওলাসের একটা কাজ হচ্ছে রাইবোজোম সংশ্লেষ করা। নিউক্লিওলাসের কাজ কি, রাইবোজোম তৈরি করা বা রাইবোজোম তৈরি বা সংশ্লেষ করা। কার কাজ, নিউক্লিওলাসের কাজ। তাইলে লক্ষ্য করো যে নিউক্লিওলাসের সাথে আমাদের যে ক্রোমাটিন তন্তু যুক্ত থাকে এইভাবে যে সুতা, তাইলে এই তন্তুগুলো তো ক্রোমোজোমের সমন্বয়ে গঠিত, তাই না? এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম। তাইলে এই তন্তুর ক্রোমোজোমের যে অংশটা, এই যে অংশটা নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে, সেই অংশটা রং অগ্রাহী। তাইলে ক্রোমোজোমের কিছু অংশ মনে করো রং ধারণ করে, আবার কিছু অংশ রং ধারণ করে না। তাহলে কিছু অংশ রংগ্রাহী, কিছু অংশ রং অগ্রাহী। তাহলে নিউক্লিওলাস যুক্ত থাকে কোন অংশের সাথে, ক্রোমোজোমের রং অগ্রাহী অংশ। তারপরে এটার আরেকটা নাম কেন্দ্রিকাণু। এটা আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। প্রোটিন আছে মানে এখানে রাইবোজোম থাকবে, তার মানে নিউক্লিওলাস রাইবোজোম সংশ্লেষ বা রাইবোজোম তৈরি করে। আর নিউক্লিওলাস এটা হচ্ছে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে যুক্ত থাকে। লাস্ট অংশ ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। এই যে নিউক্লিওলাসের সাথে সবুজ কালারের যে তন্তুগুলো আছে, এগুলোকেই আমরা কি বলতেছি, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তাহলে এইটা আমরা আগেই বলছি, এটা কখন দেখা যায়, যখন বিভাজন হচ্ছে না এরকম কোনো একটা জায়গায়, বিভাজন হচ্ছে না এরকম একটা কোষে। তাইলে একটা জিনিস দেখলাম, এটা কোথায় পাওয়া যায়, বিভাজন হচ্ছে না, বিভাজন হচ্ছে না বা বিভাজন চলছে না এমন কোষে এই সুতাগুলো দেখা যায়। কোষে এমন কোষে থাকে কি, তন্তুগুলা থাকে। বাট বিভাজন চলছে এরকম কোষে কি পাওয়া যায়, যখন আমরা বললাম যখন বিভাজন শুরু হইতে থাকে তখন তিনটা ঘটনা ঘটে। এগুলা সংকুচিত হয়, সরু হয় এবং মোটা হয়। যখন সংকুচিত হয়, সরু হয়, মোটা হয়, তখন সেগুলাকে আর ক্রোমাটিন তন্তু না বলে সেগুলাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। তাইলে এই ক্রোমোজোম সম্পর্কেই আমরা একটু দেখব। তাইলে এই ক্রোমাটিন তন্তু এবং ক্রোমোজোম, আমরা বলছিলাম যে এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমেই কি থাকে, ডিএনএ থাকে। তাইলে এই ক্রোমোজোমে কি থাকে, এই ক্রোমোজোমে এরকম পেঁচানো ডিএনএ থাকে। তাইলে ক্রোমোজোমে কি আছে, ডিএনএ আছে। আর কি থাকে, এখানে প্রোটিন থাকে। এখানে কি থাকে দেখো, প্রোটিন। তাইলে আমরা যদি বলি যে ক্রোমোজোম কিসের সমন্বয়ে গঠিত, তাইলে আমরা দেখতেছি যে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাইলে দেখো, এই যে ডিএনএর আবিষ্কারক কিন্তু আজকে মারা গেছে। আবিষ্কারক কে ছিল, ওয়াটসন অ্যান্ড ক্রিক দুইজন মিলে ডিএনএ আবিষ্কার করে। তাহলে ওয়াটসন আজকে মারা গেছে। তাইলে আমরা ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে আমরা দেখলাম যে কি গঠিত হয়, ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু গঠিত হয়। এখন বলা হয় যে এই ক্রোমাটিন তন্তু যেগুলো আছে, এগুলো এরকম পেঁচানো জটলা পাকানো থাকে যে এগুলা আলাদা করে গোনা সম্ভব হয় না। ঠিক যেরকম একটা চলন্ত ফ্যানের পাখা গোনা সম্ভব হয় না কয়টা পাখা আছে, সেইভাবেই আমাদের এই ক্রোমোজোমেরও ক্রোমাটিন তন্তুগুলো আলাদা করে গোনা সম্ভব হয় না, কারণ এগুলো কি থাকে, একদম জট পাকিয়ে থাকে। তাইলে এই দেখো,
এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে এইটা একটা তন্তু এসে শেষ হয়ে গেল, আর একটা তন্তু এই যে এসে শেষ হয়ে গেল, বা এদিক দিয়ে এসে যে শেষ হয়ে গেল, আবার আর একটা তন্তু যে এখানে, তার মানে এখানে অসংখ্য তন্তু থাকে। এটা কি বুঝতেছ? এখানে অসংখ্য তন্তু থাকে। তাইলে এই যে একটা তন্তু আরেকটা তন্তুর সাথে, একটা তন্তু আরেকটা তন্তুর সাথে লেগে 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 এখানে যে স্ট্রাকচারটা তৈরি করে ওইটা দেখতে জালের মতো মনে হয়। কিসের মতো মনে হয়? জালের মতো মনে হয়। এই জন্য যখন এই সবগুলা তন্তু একসাথে পেঁচিয়ে থাকে তখন সেইটাকে ক্রোমাটিন তন্তু না বলে বলা হয় ক্রোমাটিন জালিকা। তাইলে ঘটনা কি ঘটলো দেখো, একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সাথে পরপর এভাবে অসংখ্য ক্রোমোজোম সংযুক্ত হয়ে একটা ক্রোমাটিন তন্তু তৈরি করলো। আবার এরকম অসংখ্য ক্রোমাটিন তন্তু মিলে তৈরি করলো কি? ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা। তাইলে দেখো আমরা ব্যাপারটা এরকম যে ক্রোমোজোম অসংখ্য যুক্ত হয়ে তৈরি হয় কি? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। আর এরকম অসংখ্য ক্রোমাটিন তন্তু একসাথে যুক্ত হয়ে তৈরি হয় ক্রোমাটিন জালিকা। তাইলে ক্রোমাটিন জালিকা। তাইলে ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু, সেখান থেকে ক্রোমাটিন জালিকা। তাইলে ক্রোমাটিন তন্তুর ইংরেজি কি ছিল? এই যে এইভাবে CHROMATIN, ক্রোমাটিন ফাইবার। ফাইবার মানে তন্তু বা সুতা, FIBER, ফাইবার মানে তন্তু বা সুতা। আর যখন জালিকা হয়ে যাবে তখন সেটার নাম হবে কি? ক্রোমাটিন রেটিকুলাম। রেটিকুলাম মানে জালিকা, CULUM। তাহলে ক্রোমাটিন রেটিকুলাম। এখন আমরা বললাম যে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তু থাকে এগুলা কোষ বিভাজনের সময় কি হয়? সংকুচিত, খাটো ও মোটা হয়। কি হয় বললাম? বিভাজনের সময় এরা কি হয়? তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে সংকুচিত হইলে এরা খাটো হয়, খাটো হইলে এরা মোটা হয়। তাইলে আমরা বলছিলাম সবচেয়ে বেশি মোটা থাকে, যখন কোষ বিভাজন অধ্যায়ে আমরা পড়াইছিলাম সবচেয়ে বেশি মোটা থাকে, মোটার সাথে মিল রেখে মেটা। তাইলে মেটাফেজ ধাপে ক্রোমাটিনগুলো বা ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত, খাটো, মোটা থাকে। তাহলে যত বেশি মোটা থাকবে তখন তাকে দেখতে তত সহজ হবে, তার মানে তখন তাদের অণুবীক্ষণ যন্ত্রে দেখতে সবচেয়ে ভালো দেখা যায়। তাহলে অণুবীক্ষণে কি হয়? তখন সবচেয়ে ভালো দেখা যায়। তাইলে এতটুকু গেল। এখন জাস্ট তোমাদের ক্রোমোজোমটা সম্পর্কে একটু ধারণা দিতে হবে, তাইলে শেষ। তাইলে ক্রোমোজোমটা লক্ষ্য করো। ক্রোমোজোম কেমন থাকে? যখন ক্রোমাটিন তন্তুগুলো কি হয়? সংকুচিত হয়ে যাচ্ছে তখন তৈরি হচ্ছে কি? ক্রোমোজোম। তাইলে ক্রোমোজোমের মাঝখানে এরকম একটা গোলাকার অংশ থাকে, যেটাকে, এটা কি মাঝখানে মানে কি? সেন্টার থেকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তাইলে এখানে দেখো ক্রোমাটিন তন্তুগুলো, সুতাগুলো দুই ভাগে ভাগ হয়ে এরকম বাহু তৈরি করে। কি তৈরি করে? বাহু তৈরি করে। তাইলে এই যে এই পাশে এইটা একটা বাহু থাকে, আবার এই পাশে এই যে এইটা একটা বাহু থাকে। তাইলে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাইলে ক্রোমোজোমের কোন অংশটা একটু ভেতরের দিকে চাপা? দেখো বাহুগুলো মাঝখানে এই জায়গাটাতে এসে একটু ভেতরের দিকে চেপে গেছে না? তাইলে আমাদের বলা হয় ক্রোমোজোমের এই অংশটাকে বলা হয় সংকুচিত এরিয়া। তাইলে এই অংশটাকে বলা হয় কি? সংকুচিত এরিয়া। এই যে এতটুকু কি বলা হয়? সংকুচিত অঞ্চল। এই সংকুচিত অঞ্চলে কি থাকে? সেন্টারে একটা বস্তু থাকে। তাহলে যার নাম সেন্টারে আছে এই জন্য এর নাম কি? এর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এর নাম সেন্ট্রোমিয়ার।
মিয়ার। তাইলে এই কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোমিয়ারে আমাদের মাইক্রোটিউবিউল যুক্ত থাকে। মাইক্রোটিউবিউল কি? আমরা বলছিলাম যে হচ্ছে সাইটোস্কেলিটন পড়ছিলাম না, সাইটোস্কেলিটনের মধ্যে ছিল তিনটা জিনিস: মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে মাইক্রোটিউবিউল মানে ছোট একটা নলের মতো জিনিস। তাইলে মনে করো ছোট্ট একটা নলের মতো জিনিস এটার সাথে যুক্ত থাকে। তাইলে এই নলের মতো এই জিনিসটার নাম হচ্ছে কি? মাইক্রোটিউবিউল। এখন মাইক্রোটিউবিউল কার সাথে যুক্ত আছে? সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত আছে। তাহলে সেন্ট্রোমিয়ারের কোন জায়গায় যুক্ত আছে? দেখো, সেন্ট্রোমিয়ারের এই জায়গায় যুক্ত আছে। এখন মাইক্রোটিউবিউল সেন্ট্রোমিয়ারের যে জায়গাটাতে যুক্ত হয় সেই জায়গাটার নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর। তাইলে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর নামক জায়গায় মাইক্রোটিউবিউল যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে এই যে দুইটা বাহু থাকে, এই পাশে এইটা মিলে এইটা একটা বাহু, আর এই পাশে এইটা আর একটা বাহু। তোমরা ভাইবো না যে এইটা একটা বাহু আর এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এটা চারটা বাহু, ভাইবো না। তাহলে এই পাশের দুইটা মিলে একটা বাহু, এই পাশেরও দুইটা মিলে একটা বাহু। তাইলে এর বাহু থাকে কয়টা? বাহু থাকে হচ্ছে দুইটা। বাহুগুলোকে কি নামে ডাকা হয়? বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। তাইলে ক্রোমাটিড কয়টা থাকে? দুইটা থাকে। এখন এই ক্রোমাটিডগুলো অ্যানাফেজ ধাপে। কোন ধাপে? কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ধাপ ছিল। সেই ধাপের অ্যানাফেজ ধাপে এই বাহুগুলোর মাঝ বরাবর এই লম্বালম্বিভাবে এইভাবে কি হয়ে যায়? ভেঙে যায়। যে এই একটা বাহু একটা পূর্ণ ক্রোমোজোম তৈরি করে, আবার এই বাহু এই পাশে এসে একটা পূর্ণ ক্রোমোজোম তৈরি করে। পূর্ণ ক্রোমোজোম তৈরি করে কোন ধাপে? তাইলে এই বাহুদ্বয় ক্রোমাটিড থেকে ক্রোমোজোম তৈরি হয় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। তখন প্রত্যেকটা ক্রোমাটিডই এক একটা কি হিসেবে বড় হয়ে যায়? ক্রোমোজোম হিসেবে বড় হয়ে যায়। আচ্ছা, তোমাদের ক্রোমোজোমের চিত্রটা লাগবে। ক্রোমোজোমের চিত্র কীভাবে আঁকবে? একবারে সহজ, 30 সেকেন্ড সময় লাগবে। প্রথমে মাঝখানে একটা গোল দিবা। এইটা হচ্ছে কি? মাঝখানের সেন্ট্রোমিয়ার। তাহলে গাঢ় করে একটা গোল করবা, করে এর দুই পাশে দুইটা জাস্ট বাহু এঁকে দিবা। তাহলে মনে রাখবা বাহুর গোড়াগুলো একটু চিকন থাকবে এবং এইভাবে আসবে। ওপরের বাহু দুইটা একটু ছোট রাখবা, একটা বাহু, এবং এইটার সাথেই এর দিকে উঠে গেল আর একটা বাহু। তাহলে এই দুইটা বাহুর হাফ হাফ করে আঁকলাম আমরা। এই বাহুটাই নিচে নিয়ে এসে এইদিকে আবার এটার সাথে আর একটা বাহু তুলে এইদিকে। এখন এই মাঝখানের এইটা একটু শেপটা ঠিক করে দিবা মিলায়া। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে দুইটা বাহু আঁকলা, এই বাহুগুলোর ভেতরে এরকম করে ক্রোমাটিন তন্তু এঁকে দিবা এইভাবে। তাইলে এই দুইটা কাজ করে এটাকে ফেলো। তোমাদের বাইরের এই বর্ডারটা দেয়া নেই তোমাদের বইয়ে, কিন্তু তোমরা এটা দিবা, শুধুমাত্র তন্তু দিয়ে আঁকবা না। এইটাই সঠিক। এবং এই চিত্রগুলো দেখবা যে তোমাদের ইন্টারমিডিয়েটে যেও কাজে লাগতেছে। তাহলে এটুকুই হচ্ছে আমাদের ক্রোমোজোমের চিত্র আঁকা। এখন ক্রোমোজোমের জায়গাগুলো একটু জাস্ট চিহ্নিত করে দিবা, তাইলে হইল। তাইলে জায়গাগুলো আমরা একটু দেখি কোনটা কি। আমাদের প্রথমেই
এইটা দেখাই, এটা কি? এটা একটা বাহু। তাইলে বাহুর নাম কি ছিল? বাহুর নাম ছিল ক্রোমাটিড। তাইলে ক্রোমাটিড। তারপরে এই যে সংকুচিত জায়গা, এই জায়গাটার নাম কি ছিল? সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা যতটুকু নোট করে পড়লাম এতটুকু আমরা একটু বইয়ে রিভাইজ করে নিই। দেখো, আমরা পড়তেছিলাম নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। প্রথমে আমরা সংজ্ঞাটা দিব যে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা। পর্দার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। তাইলে ক্রোমোজোম বহনকারী। তাইলে ক্রোমোজোম বহনকারী মানে কি? ওই যে ক্রোমাটিন তন্তু আছে সেখানে কি ক্রোমোজোম আছে। তাহলে ক্রোমোজোম বহনকারী অণুবীক্ষণ যন্ত্রের নিচে এটা অনেক স্পষ্ট দেখা যায়, এর জন্য এটাকে বলা হয়েছে সুস্পষ্ট। তাহলে সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকেই কি বলে? নিউক্লিয়াস বলে। তাইলে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকেই নিউক্লিয়াস বলে। আকৃতি কেমন হইতে পারে এটার? গোলাকার, ডিম্বাকার বা নলাকার। তাহলে গোলাকার, ডিম্বাকার বা নলাকার আকৃতি। এরপরে চলে আসি কোথায় কোথায় পাওয়া যায় না। ওই যে সিবনল বা সিবকোষ এবং লোহিত রক্তকণিকা বা আরবিসি, এখানে এটা পাওয়া যায় না, তার মানে থাকে না। তাইলে এই যে সিবনল বা সিবকোষ বা পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তার মানে এটাকে বলা হয় ম্যাচিউর আরবিসি। MATURE, ম্যাচিউর আরবিসি। তাহলে ম্যাচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। তাহলে অপশনে শুধু আরবিসি থাকলে আরবিসিও দিতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে সঠিক হচ্ছে ম্যাচিউর আরবিসি। কারণ আরবিসি যখন ছোট জন্মায় তখন প্রাথমিক অবস্থায় সেটাতে নিউক্লিয়াস থাকে, যখন আস্তে আস্তে বড় হইতে থাকে তখন সেটা নিউক্লিয়াসটা হারায় যায়, বিলুপ্ত হয়ে যায়। তাইলে নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। তাহলে এই কথাটার অর্থ কি? নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তুতে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমে ডিএনএ আছে, আর ডিএনএতে কি থাকে? বংশগতির বৈশিষ্ট্য থাকে। তাহলে এটা কি করে? আমাদের সকল বিপাকীয় কার্যাবলী এবং আমাদের অন্যান্য সব ক্রিয়া, তার মানে আমাদের সকল কাজ নিয়ন্ত্রণ করে, সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে যত বিক্রিয়া সম্পন্ন হয় বিপাকীয় বিক্রিয়া সহ সব বিক্রিয়াই নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাইলে আমরা ওই যে দেখো না যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, সেখানে কি আছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ওই যে লম্বা লম্বা 3টা বিল্ডিংয়ের মতো দেখো গোল গোল, ওইগুলা কি? নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তাইলে ওই দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর মানে কি? রিঅ্যাকশন মানে বিক্রিয়া, আর রিঅ্যাক্টর মানে যেখানে বিক্রিয়া হয়। তাহলে এই যে রিঅ্যাক্টরটা মূলত নিউক্লিয়ারের সাথে সংযুক্ত, তার মানে কি? নিউক্লিয়াস এই যে সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এখন একটা সুগঠিত নিউক্লিয়াসে কি কি অংশ থাকে এগুলো আমরা একটু দেখে রাখি। দেখো, নিউক্লিয়াসের চিত্রটা তো লাগবে, কারণ নিউক্লিয়াস থেকে প্রশ্ন বলা চলে একদম 100% আসবেই কোথাও না কোথাও, সুতরাং চিত্রটা আঁকতে জানতে হবে। তাইলে বাইরের দিকে প্রথমে আমরা অর্ধগোলাকৃতির 5টা এরকম রাউন্ড আঁকবো এবং এইটা কি করে দিব? ডাবল লেয়ার করে দেবো। এই যে এতটুকু আঁকার দরকার নাই, এখানে এরকম থাকলেই হবে। তার মানে নিউক্লিয়াসের সাথে তোমরা যখন কোষ আঁকছিলা, সেই কোষে কি ছিল? নিউক্লিয়াসের সাথে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো ছিল, ওইটা দেখাইছে এখানে। এটা না দেখায় নাই, সমস্যা নেই। তাহলে প্রথমে দ্বিস্তরী একটা মেমব্রেন এঁকে নিব, যার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। এরপরে এই মাঝখানে যে ছিদ্র রাখলাম, ছিদ্রগুলোর নাম নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। এরপরে ভেতরে যে থকথকে পদার্থ আছে, যে ফোটা ফোটা দিয়ে দিছি, এটার নাম, এই থকথকে পদার্থের নাম নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম একটা গাঢ় গোলাকার বস্তু থাকে, এটার নাম নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসের বাংলা নাম কি? নিউক্লিওলাসের বাংলা নাম হচ্ছে কেন্দ্রিকাণু। আর এই যে সুতার মতো পেঁচানো পেঁচানো আছে, সুতার মতো, এগুলোর নাম নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার জালিকা। তাহলে এগুলো, এই জালটা কিসের সমন্বয়ে গঠিত? তন্তুর সমন্বয়ে গঠিত। কোন তন্তু? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার।
তাহলে এটার নাম নিউক্লিয়ার রেটিকুলামও বলা হয়, এইটার নামই ক্রোমাটিন রেটিকুলামও বলা হয়। ঠিক আছে, তাইলে এরপরে আমরা অংশগুলোর নাম দেখে ফেললাম, এখন একটু দেখি যে অংশগুলোর বিস্তারিত। প্রথমে আমরা চলে আসি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি, তাহলে নিউক্লিয়াসকে ঘিরে যে ঝিল্লি থাকে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলা হয়। তাইলে এটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এটা কিসের সমন্বয়ে গঠিত? লিপিড আর প্রোটিন বা লিপোপ্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে এখানে যে ছিদ্র থাকে ছিদ্রগুলোর নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রে কি করে? চলাচল করতে সাহায্য করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে, তার মানে নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে চলাচল নিয়ন্ত্রণ করে। তাইলে নিউক্লিয়ার ঝিল্লি কি করে? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এরপর চলে আসি থকথকে পদার্থ নিউক্লিওপ্লাজম। তাহলে এটা জেলির মতো রস, তারপরে এটাকে বাংলায় কেন্দ্রিকা রস বলা হয়। তাহলে এখানে কি কি থাকে? NAPE, তাহলে NA-তে নিউক্লিক অ্যাসিড, P-তে প্রোটিন, E-তে এনজাইম বা উৎসেচক। তাহলে উৎসেচকের ইংরেজি কি? ENZYME, এনজাইম। আর এর সাথে থাকে কি? খনিজ লবণ। এই যে এনজাইম লিখে দেওয়া আছে এখানে। তারপরে আমরা চলে আসি নিউক্লিওলাস। তাইলে নিউক্লিওপ্লাজমের মধ্যে, তার মানে যে থকথকে পদার্থটার মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তু। কারণ কি? এই যে নিউক্লিওলাস ছিল এর সাথে কি ছিল? সুতাগুলো লাগানো ছিল, ক্রোমাটিন তন্তু। তাইলে ক্রোমাটিন তন্তুই কি? ক্রোমোজোম। তাইলে এই ক্রোমোজোমের সাথে কি থাকে? নিউক্লিওলাসটা লাগানো থাকে। তাহলে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকেই কি বলে? নিউক্লিওলাস, বা এটার বাংলা নাম কি? কেন্দ্রিকাণু বলে। তাহলে এটা কি? রং অগ্রাহী, তার মানে এটা আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার আগে যখন রং দিই তখন এই রং এটা ধারণ করে না, পানি দিলে ধুয়ে চলে যায়, এই জন্য এটাকে বলা হয় রং অগ্রাহী। তাইলে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। তাইলে এরা রং অগ্রাহী না। আমাদের যে এই যে ক্রোমাটিন তন্তু আছে, এই ক্রোমাটিন তন্তুর মনে করো এখানে এটা লাগানো আছে, ক্রোমাটিন তন্তুর এখানে যে ক্রোমোজোমটা আছে, ধরো যে এটা একটা ক্রোমোজোম, তাইলে ক্রোমোজোমের যে জায়গাটাতে লাগানো থাকবে এটা, ওই জায়গাটা হবে রং অগ্রাহী, তার মানে ক্রোমোজোমের ওই জায়গাটা রং ধারণ করে না। কারণ আমরা যখন একটা কোষকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার আগে রঙিন করি, তখন ওই কোষের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, ক্রোমাটিন তন্তু মানে কি? ক্রোমোজোম, তাই না? এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম যেগুলো আছে, এরা মূলত এদের কিছু অংশ রং ধারণ করে আর কিছু অংশ রং ধারণ করে না। তাহলে যে অংশ রং ধারণ করে না সেই অংশের সাথে আমাদের এই নিউক্লিওলাসটা লাগানো থাকে। এরপরে দেখো এরা তৈরি কি দিয়ে? আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। যেহেতু প্রোটিন আছে, প্রোটিন দিয়ে তৈরি, তার মানে এখানে প্রোটিন তৈরি হইতে হলে কি লাগবে? রাইবোজোম লাগবে। তার মানে এই নিউক্লিওলাসই কি করে? রাইবোজোম তৈরি করে, রাইবোজোম সংশ্লেষ করে, এবং রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন ব্যবহৃত হয়ে আবার নিউক্লিওলাস তৈরি হয়। এরপরে চলে আসি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম, বা এটার নামই নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এটা কোথায় দেখা যায়? যে কোষে বিভাজন চলছে না সেই কোষে দেখা যায়, সুতার মতো। আর যে কোষে সুতাগুলোকেই বলা হয় কি? ক্রোমাটিন তন্তু। এই শুধু ক্রোমাটিন না, ক্রোমাটিন তন্তু। তাহলে এই ক্রোমাটিন বা ক্রোমোজোম কি দিয়ে গঠিত? ডিএনএ আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাইলে এই যে ডিএনএ আছে, তার মানে এরা বংশগতীয় বৈশিষ্ট্য বা জেনেটিক বৈশিষ্ট্য বংশ পরম্পরা সঞ্চারিত করবে। তাহলে আমরা বলছিলাম সিলিং ফ্যানের ব্লেড যেরকম গোনা যায় না, এই ক্রোমাটিন জালিকাও এই কয়টা সুতা বা তন্তু দিয়ে গঠিত এটা বোঝা যায় না, কারণ এরা জট পাকিয়ে থাকে। তাহলে জট পাকিয়ে যখন থাকে তখন সেটাকে জালের মতো দেখায়, এই জন্য এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম। যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই জট খুলতে থাকে, ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে খাটো মোটা হইতে থাকে, তখন আলাদাভাবে তাদেরকে বোঝা যায়। তাহলে কোষ বিভাজনের সময় এটা মোটা হয়, সংকুচিত খাটো, সংকুচিত খাটো ও মোটা, সংকুচিত খাটো ও মোটা হয়, তখন তাদেরকে আলাদাভাবে বোঝা যায়, তখন তাদেরকে ক্রোমাটিন তন্তু না বলে ক্রোমোজোম বলা হয়। এই যে তখন এরকম দেখা যায় এদেরকে, এই যে। তাইলে এদেরকে সবচেয়ে বেশি মোটা হয় কখন? সবচেয়ে বেশি মোটা দেখা যায় মেটাফেজ দশায়, তার মানে সবচেয়ে বেশি স্পষ্টও দেখা যাবে কোথায়? মেটাফেজ দশায়। তার মানে সবচেয়ে বেশি ভালো বোঝা যায় হচ্ছে মেটাফেজ দশায়। এখন এই মেটাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোম এই যে দুই ভাগে ভাগ হয়ে যায়, তার মানে দুইটা বাহুতে, এই যে এই পাশে একটা বাহু
আর হচ্ছে এই যে এই পাশে আর একটা বাহু। তাইলে এই যে দুইটা বাহুতে ভাগ হয়ে যায় লম্বালম্বি, তাইলে এই প্রত্যেকটা দৈর্ঘ্য বরাবর মানে কি লম্বালম্বি, তাহলে দৈর্ঘ্য বরাবর এই অর্ধাংশকেই বলা হয় ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিডই হচ্ছে বাহু। আর ক্রোমাটিডের গুলো মধ্যবর্তী অংশে একটা সংকুচিত অঞ্চল থাকে, এই যে মধ্যবর্তী অংশের সংকুচিত অঞ্চল, এই সংকুচিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই যে গোলাকার যে অংশটা আছে সংকুচিত, এই অংশটাকেই বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। তাহলে এই কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোমিয়ারের একটা অংশে মাইক্রোটিবিউল যুক্ত থাকে, সেই অংশটাকে বলা হয় কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোর কার একটা জায়গার নাম? সেন্ট্রোমিয়ারের একটা জায়গার নাম, যে জায়গায় মাইক্রোটিবিউল যুক্ত থাকে। তাহলে ক্রোমাটিডের ওই অংশ দুটিকে বাহু বলা হয়, বাহু বা আর্ম বলা হয়। তাইলে অ্যানাফেজ দশায় এই বাহুগুলো সেন্ট্রোমিয়ার বরাবর, তার মানে সেন্ট্রোমিয়ার বরাবর বলতে লম্বালম্বি, এই যে এই বরাবর এটা কি হয়ে যায়? ভেঙে এই বাহু থেকে একটা পূর্ণ ক্রোমোজোম তৈরি হয়ে যায়। আবার এই বাহু থেকে এই পাশে আর একটা পূর্ণ ক্রোমোজোম তৈরি হয়ে যায়। তার মানে তখন ওই বাহুটাই একটা স্বতন্ত্র পূর্ণ ক্রোমোজোম হিসেবে কাজ করে। এইভাবে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড থেকে দুইটা পূর্ণাঙ্গ ক্রোমোজোম তৈরি হয়, অবশ্যই বিভিন্ন ধাপের মাধ্যমে। তাইলে তখন প্রত্যেকটা ক্রোমাটিডকে এক একটি ক্রোমোজোম হিসেবে ধরা হয়। তাইলে এতটুকুই ছিল আমাদের আজকের এই নিউক্লিয়াস সম্পর্কিত বলা।